হ্যালো 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 জি। আচ্ছা আমি একটা কথা বলে দিই, সবাইকে বলে দিই একটা কথা, সেটা হচ্ছে যে খুব জোরে জোরে বলবো না, যেহেতু মাইক আছে। পরে যখন রিহার্সাল করেছিলাম তখন জোরে জোরে বলেছিলাম, এখন মাইকের সামনে মুখ নিয়ে বলি, ঠিক আছে? চলো। তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে, কিন্তু আয়ুর্বেদ যেরকম নিচ্ছে তাতে তো বলেন কি শাস্ত্রে বলেছেন ঐতিকানো সন্নিপাত জানো কফ বাত সমুদ্ভবান। আপনি আর এই শ্লোকগুলো আগাবেন না, ওতে আরো আমার ভয় বেড়ে যায়। এখন কি করতে হবে সেইটা বলে দিন। খুব সাবধানে রাখতে হবে। সে তো ঠিক কথা, কিন্তু কি বিষয় সাবধান হতে হবে সেইটা বলে দিয়ে যান। আমি তো পূর্বেই বলেছি ওকে বাইরে একেবারে বেরোতে দিতে হবে না। ছেলে মানুষ, ওকে দিনরাত ঘরের মধ্যে ধরে রাখাতে ভারী শক্ত। তা কি করবেন বলেন? এই শরৎকালের রৌদ্র আর বায়ু দুই তো বালকের পক্ষে বিষবৎ। কারণ কিনা শাস্ত্রে বলেছে অপসারে জ্বরে কাশে কামলায়েন হলিকা। আপনার শাস্ত্র থাক, তাহলে ওকে বন্ধ করেই রেখে দিতে হবে। অন্য কোনো উপায় নেই? হ্যাঁ, অন্য কোনো উপায় নেই, কারণ পবনে তপনে চৈব। আমার কি হবে বলেন তো? ও থাক না, কি করতে হবে সেইটা বলে দিই। কিন্তু আপনার ব্যবস্থা বড় কঠোর। রোগের সমস্ত দুঃখে ও বেচারা চুপ করে সহ্য করে, কিন্তু আপনার ওষুধ খাওয়ার সময় ওর কষ্ট দেখে আমার বুক ফেটে যায়। সেই কষ্ট যতই প্রবল তার ফল তত বেশি। তাই তো মহর্ষি যেমন বলেছেন ভেষজং হিতমাকঞ্চ তিক্তং অসফল প্রদত্তম। আজ তবে উঠি দত্তমশাই। ওই রে ঠাকুরদা এসেছে, সর্বনাশ করলে। তুমি যে ছেলে খ্যাপাবার সর্দার। তুমি তো ছেলেও নও, তোমার ঘরে ছেলে নেই, তোমার খ্যাপাবার বয়স গেছে। তোমার ভাবনা কি? ঘরে যে ছেলে একটি এনেছি। সে কিরকম? আমার স্ত্রী যে পশুপুত্র নেবার জন্য খেপে উঠেছিল। কিন্তু অনেক দিন থেকে শুনছি, কিন্তু তুমি যে নিতেও চাও না। জানো তো ভাই, অনেক কষ্টে টাকা করেছি। কোথা থেকে পরের ছেলে এসে আমার বহু পরিশ্রমের ধন বিনা পরিশ্রমে ক্ষয় করতে থাকে। সে কথা মনে করলেও আমার খারাপ লাগতো। কিন্তু এই ছেলেটিকে আমার যে কিরকম লেগে গিয়েছে। তাই এই জীবনে টাকা যতই খরচ করছো ততই মনে করছো সে যেন টাকার চরম ভাব। আগে টাকা রোজগার করতো, সে কেবল একটা নেশার মতো ছিল, না করে কোনো মতে থাকতে পারতেন না। কিন্তু এখন যা টাকা করছি সবই ওই ছেলে পাবে দিলে উপার্জনে ভারী একটা আনন্দ পাচ্ছি। বেশ ভাই, ছেলেটি কোথায় পেলে? আমার স্ত্রীর গ্রাম সম্পর্কের ভাইপো, ছোটবেলা থেকে বিদ্যালয়ে মাছ, আবার সেদিন বাপও মারা গেছে। আমাকে তার দরকার আছে। কবিরাজ বলছে তার ওইটুকু শরীরে একসঙ্গে বাত পিত্ত শ্লেষ্মা যেরকম প্রকৃতিত হয়ে উঠেছে, তাতে তার আর বড় আশা নেই। এখন একমাত্র উপায় তাকে কোনো রকমে এই শরতের রৌদ্র আর বাতাস থেকে বাঁচিয়ে ঘরে বন্ধ করে রাখা। ছেলেগুলোকে ঘরের বার করাই তোমার এই বুড়ো বয়সের খেলা, তাই তো তোমাকে ভয় করি। ইচ্ছে বলনি, একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি। শরতের রৌদ্র আর খাওয়ার মতো, কিন্তু ভাই ঘরে ঘুরে রাখবার মতো খেলাও আমি কিছু জানি। আমার কাজকর্ম একটু সেরে আসি, তারপরে ওই ছেলেটির সঙ্গে ভাব করি। পিসে মশাই, কি অমল, আমি কি ওই উঠোনটাতে যেতে পারবো না? না বাবা, ওই যেখানটাতে পিসিমা জাতা দিয়ে ডাল ভাঙে, ওই দেখো না, যেখানে ভাঙা ডালে পুতুলি দুহাত তুলে নিয়ে লেজের উপর ভর দিয়ে কাঠবিড়ালি কুটুস কুটুস করে খাচ্ছে, ওখানে আমি যেতে পারবো না? না বাবা, আমি যদি কাঠবিড়ালি হতো তবে
এত বড় বড় পুঁথি করে ফেলেছে। পুঁথি পড়লেই কি সমস্ত জানতে পারা যায়? বেশ, তাও বুঝি জানো না? আমি যে পুঁথি কিছুই পড়িনি, তাই জানি না। দেখো, বড় বড় পণ্ডিতরা সব তোমারই মতো, তারা ঘর থেকে তো বেরোয় না। বেরোয় না? না, কখন বেরোবে বলো? তারা বসে বসে কেবল পুঁথি পড়ে, আর কোনো দিকেই তাদের চোখ নেই। অমলবাবু, তুমিও বড় হলে পণ্ডিত হবে, বসে বসে এই এত বড় বড় সব পুঁথি পড়বে, সবাই দেখে আশ্চর্য হয়ে যাবে। না না পিসে মশাই, তোমার দুটি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না। পিসে মশাই, আমি পণ্ডিত হব না। সে কি কথা অমল? যদি পণ্ডিত হতে পারতো তাহলে তো আমি বেঁচে যেতুম। আমি যা আছে সব দেখব, কেবলই দেখে বেড়াবো। শোনো একবার, দেখবে কি? দেখবার মতো এত আছেই বাকি। আমাদের জানলার কাছে বসে সেই যে দূরের পাহাড় দেখা যায়, আমার ভারী ইচ্ছা করে ওই পাহাড়টা পার হয়ে চলে যায়। কি পাগলের মতো কথা! কাজ নেই, কর্ম নেই, খামকা পাহাড়টা পার হয়ে চলে যায়। কি যে বলে তার ঠিক নেই। পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে, তখন তো বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়া বারণ। নইলে এত বড় বড় পাথর জড়ো করে এত বড় একটা কাণ্ড করার দরকার কি ছিল? পিসে মশাই, তোমার কি মনে হয় ও বারণ করেছে? আমার ঠিক বোধ হয় পৃথিবীটা কথা কইতে পারে না, তাই অমনি করে নীল আকাশে হাত তুলে ডাকছে। অনেক দূরের যারা ঘরের মধ্যে বসে থাকে, তারাও দুপুরবেলা একলা জানলার ধারে বসে ওই ডাক শুনতে পায়। পণ্ডিতরা বুঝি শুনতে পায় না? তারা তো তোমার মতো খ্যাপা নয়, তারা শুনতে চায়ও না। আমার মতো খেপা? আমি কালকে একজনকে দেখেছি। সত্যি নাকি? কি রকম শুনি? তার কাঁধে এক বাঁশের লাঠি, লাঠির লাগায় একটা পুটুলি বাঁধা, তার বাঁ হাতে একটা ঘটি, পুরনো একজোড়া নাগরা জুতো পরে। সেই মাঠের পথ দিয়ে ওই পাহাড়ের দিকেই যাচ্ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলুম, তুমি কোথায় যাচ্ছ? সে বললে, কি জানি, যেখানে হয়। আমি জিজ্ঞাসা করলুম, কেন যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা পিসে মশাই, কাজ কি খুঁজতে হয়? হয় বই কি, কত লোক কাজ খুঁজে বেড়ায়। বেশ তো, আমিও তাদের মতো কাজ খুঁজে বেড়াবো। খুঁজে যদি না পাও? খুঁজে যদি না পাই তো আবার খুঁজবো। তারপরে সেই নাগরা জুতো পরা লোকটা চলে গেল। আমি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলুম। সেই যেখানে ডুমুর গাছের তলা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, সেইখানে সে লাঠি নামিয়ে রেখে ঝর্ণার জলে আস্তে আস্তে পা ধুয়ে নিলে। তারপরে পুটুলি খুলে ছাতু বের করে জল দিয়ে মেখে নিয়ে খেতে লাগলো। খাওয়া হয়ে গেলে আবার পুটুলি বেঁধে ঘাড়ে করে নিলে। পায়ের কাপড় গুটিয়ে নিয়ে সেই ঝর্ণার ভিতর নেমে জল কেটে কেমন পার হয়ে চলে গেল। পিসিমাকে বলে রেখেছি ওই ঝর্ণার ধারে গিয়ে আমি একদিন ছাতু খাবো। পিসিমা কি বললে? পিসিমা বললেন, তুমি ভালো হও, তারপরে তোমাকে ওই ঝর্ণার ধারে নিয়ে গিয়ে ছাতু খাইয়ে আনবো। আমি কবে ভালো হব? আর তো দেরি নেই বাবা। দেরি নেই? আমি ভালো হলে কিন্তু চলে যাব। কোথায় যাবে? কত বাঁকা বাঁকা ঝর্ণার জলে আমি পা ডুবিয়ে ডুবিয়ে পার হতে হতে চলে যাব। দুপুরবেলায় সবাই যখন ঘরে দরজা বন্ধ করে শুয়ে আছে, তখন আমি কোথায়, কত দূরে, কেবল কাজ খুঁজে খুঁজে বেড়াতে বেড়াতে চলে যাব। আচ্ছা বেশ, আগে তুমি ভালো হও, তারপর তুমি। তারপরে আমাকে পণ্ডিত হতে